একটি বড় শহরে দুজন দরিদ্র শিশু পাড়ায় বাস করত, কাই এবং গের্দা, যারা একে অপরকে ভাই ও বোনের মতো ভালোবাসত। পিতামাতারা তাদের ছাদে একে অপরের কাছে গিয়ে গোলাপের নিচে বেঞ্চে বসার অনুমতি দিয়েছিলেন। উষ্ণ মরশুমে তারা তাদের সমস্ত সময় এখানে কাটাত, বিভিন্ন গেম আবিষ্কার করে এবং শীতকালে তারা উষ্ণ চতুর্দিকে বসে আশ্চর্যজনক গল্প শুনতে পছন্দ করত যা তাদের দাদি তাদের প্রায়শই বলেছিল। একবার বাচ্চারা যখন কোনো ছবি বইয়ের দিকে তাকাচ্ছিল, তখন কাই অনুভব করলেন যে তাকে কিছু চোখে এবং হৃদয় ছুঁড়েছিল। এগুলি ছিল শক্তিশালী মহিলার আয়নাটির টুকরো, স্নো কুইন। তারপর থেকে ছেলের আচরণ নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। তিনি ক্রুদ্ধ, অভদ্র এবং নিষ্ঠুর হয়ে উঠেছিলেন। একদিন কাই টগবগনিংয়ে গেল এবং কখনোই ফিরে আসেনি। গের্দা যখন কাইয়ের নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পেরেছিলেন, তিনি অনেকক্ষণ কাঁদলেন, তবে তিনি নিশ্চিত ছিলেন যে কাই বেঁচে আছেন, তাই তিনি তার সন্ধানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। দীর্ঘ সময় ধরে জের্দা বনের মধ্য দিয়ে, মাঠের মধ্য দিয়ে হেঁটেছিল এবং তারপরে সে একটি দুর্দান্ত ঘর পেরিয়ে এসেছিল, ফুলগুলিতে সমাহিত। হোস্টেস তার কাছে এসেছিল। এটি একটি বড় ঘরের টুপিতে পুরানো জাদুকর বৃদ্ধা সত্যিই গার্দার পছন্দ করেছিল এবং তাই সে দরিদ্র মেয়েটিকে জড়িয়ে ধরে চিরকালের জন্য তাকে তার সাথে ছেড়ে চলে যায়। গের্দা তার ভ্রমণের উদ্দেশ্যটি ভুলে গিয়ে অতিথিপরায়ণ হোস্টেসের দুর্দান্ত বাগানে খেলতে অনেক সময় ব্যয় করেছিল। একবার তিনি দুর্ঘটনাক্রমে একটি গোলাপ দেখতে পেলেন এবং কাইয়ের কথা মনে পড়ল এবং সঙ্গে সঙ্গে জাদু থেকে উঠে রাস্তায় চলে গেল। পথে গার্দা এক বিশাল স্মার্ট কাকের সাথে দেখা করলেন। তিনি মেয়েটিকে বলেছিলেন যে তিনি এমন এক রাজকন্যাকে জানতেন যিনি বিয়ে করতে চলেছিলেন এবং তার বাগদত্তাকে কাইয়ের মতো দেখতে খুব বেশি লাগছিল। কাকটি গের্দাকে তার কাছে নিতে রাজি হয়েছিল। একবার প্রাসাদে, গের্দা ভবিষ্যতের রাজপুত্রকে দেখতে পেরেছিল। দুর্ভাগ্যক্রমে এটি কাই ছিল না। রাজকন্যা মেয়েটির দুঃখজনক কাহিনী শুনে তাকে একজন কোচম্যান এবং চাকরদের সাথে জুতা, একটি মাফল এবং একটি দুর্দান্ত পোশাক উপহার দিয়েছিল, আর গের্দা ধাক্কা মারল রাস্তায়। অন্ধকার অরণ্যে, ঝলমলে গাড়িটি সঙ্গে সঙ্গে ডাকাতদের নজর কেড়েছিল, যারা তৎক্ষণাৎ আক্রমণ করেছিল। ডাকাত গের্দাকে বন্দী করে নিয়ে যায়। তিনি গের্দাকে তার ডাক্তার দেখাতে ডাকাতদের দুর্গে নিয়ে গেলেন। এতে ল্যাপল্যান্ডের বন কবুতর এবং নীলকণ্ঠ রয়েছে। তার বন্দী হওয়ার গল্প শুনে ডাকাতটি তার প্রতি করুণা পোষণ করে এবং তাকে কাইয়ের সন্ধানে নহরের সাথে যেতে দেয়। রেইন্ডার মেয়েটিকে বুড়ো ল্যাপল্যান্ডের মহিলার কাছে নিয়ে আসে। সে ক্লান্ত মেয়েটিকে গরম করে তোলে এবং খাওয়াত। তিনি তার বন্ধু ফিনের কাছে শুকনো কডিতে কয়েকটি শব্দ লিখেছিলেন, যিনি স্নো কুইনের প্রাসাদের কাছেই ছিলেন। মেয়েটিকে সাহায্য করার জন্য বলেছিলেন। তিনি গার্ডাকে বুঝিয়ে দিয়েছিলেন যে কাইয়ের খারাপ আচরণের কারণটি আয়নার টুকরো যা তার হৃদয় এবং চোখে আঘাত করেছিল এবং উষ্ণ প্রেমময় হৃদয়ের শক্তিতে বরফ গলে না গেলে তিনি কখনোই এক হতে পারবেন না। স্নো কুইন জের্দার প্রাসাদে একা গেলেন। কেউই শক্তিশালী ভদ্রমহিলার বাড়ির কাছে যেতে সাহস করেনি। তিনি খুব ঠান্ডা এবং ভয় পেয়েছিলেন। দুর্গে নিজেকে খুঁজে পেয়ে গের্দা আশ্চর্য হয়ে গেল যে তিনি কতটা ঠান্ডা, নির্জন এবং মৃত। শীঘ্রই তিনি খেয়াল করলেন কাই, যিনি সম্পূর্ণ নীল হয়ে গেছেন, শীত থেকে প্রায় কালো হয়ে গেছে। ছেলেটি একটি কোণে বসে এবং বরফের তলা থেকে চিরন্তন শব্দটি লেখার চেষ্টা করেছিল, কারণ এক্ষেত্রে তিনি স্নো কুইনের কাছ থেকে উপহার হিসাবে পুরো বিশ্ব এবং একজোড়া নতুন স্কেট পেতেন। গের্দা ছুটে গেল কাইয়ের কাছে, তাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদল। তার উত্তপ্ত অশ্রু দিয়ে সে ছেলের হৃদয়ে আটকে থাকা স্প্লিন্টারে গলে গেল। তুলে নিয়ে কাইও কাঁদতে লাগলো এবং দ্বিতীয় তীক্ষ্ণ চোখের জল দিয়ে তার চোখ থেকে প্রবাহিত হল। একে অপরকে দেখে তারা কতটা খুশি হয়েছিল, তবে আনন্দের সময় ছিল না। স্নো কুইন ফিরে আসার আগে তাদের বরফ প্রাসাদ থেকে বেরিয়ে আসতে হয়েছিল।
কাই এবং গের্দা অবশেষে স্নো কুইনের রাজ্য থেকে বেরিয়ে এলে তারা তাড়াতাড়ি বাড়ি ফিরে গেল। ফেরার পথে তারা সমস্ত বন্ধুদের সাথে দেখা করেছিল যারা তার অনুসন্ধানে গার্ডাকে সহায়তা করেছিল। বাড়িতে তাদের প্রিয় ফুল ফোটানো গোলাপগুলি তাদের জন্য অপেক্ষা করছিল এবং যা ঘটেছিল তা শীঘ্রই তাদের দ্বারা ভুলে গিয়েছিল ভারী স্বপ্নের মতো। ক্রিসমাস উপলক্ষে ফ্রিজ এবং মেরি তাদের উপহারগুলি প্যাক করার জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ দরজায় করা নাড়ি, হাতে একগুচ্ছ উপহার ছিল তাদের চাচা। বাচ্চারা তাকে দেখে খুব খুশি হয়েছিল। তারপরে তারা উপহারগুলি আনপ্যাক করতে শুরু করে। মেরি অভিনব পুতুল, খেলনা, খাবার এবং একটি সুন্দর সিল্কের পোশাক পেয়েছিলেন। ফ্রেড যা চেয়েছিল তা পেয়েছিল, একটি দুর্দান্ত ঘোড়া এবং একটি মাউস কিং। মেরি খেয়াল করলেন গাছের নিচে একজন সৈনিক রয়েছেন। এটি ছিল নটক্র্যাকার, খুব সুন্দরভাবে বাদাম সংকুচিত করার জন্য ডিজাইন করা হয়েছিল। মেয়েটি সত্যিই এটি পছন্দ করেছে, তবে ফ্রিজ বলেছিলেন এটি তার উপহার এবং এটি তার বোনের কাছ থেকে নেওয়ার চেষ্টা করেছিলেন। বাচ্চারা এতক্ষণ নিউট্র্যাকারকে প্রসারিত করেছিল যে তারা তার হাতটি ছিঁড়ে ফেলেছে। ভাঙা খেলনা ছেলেটির জন্য অপ্রয়োজনীয় হয়ে উঠল। মেরি খুব বিরক্ত হয়ে কান্নায় পেতে গেল। তবে আমার চাচা সৈনিককে মেরামত করতে পেরেছিলেন। মেয়েটি খুশি হয়ে তাকে আলতো করে জড়িয়ে ধরল। দিনটি খুব ব্যস্ত ছিল, তাই তিনি শীঘ্রই ক্লান্ত হয়ে পড়লেন এবং ঠিক গাছের নিচে ঘুমিয়ে পড়লেন। ঘুমের সময় মেরি অদ্ভুত শব্দ শুনতে পেলেন। তারা মাউস ফাস্ট মত ছিল। মেয়েটি চোখ খুলল। বাড়ির জিনিসগুলি তাদের চেয়ে অনেক বড় মনে হয়েছিল এবং যে গাছের নিচে সে ঘুমিয়েছিল সে গাছটি একেবারে বিশাল আকার ধারণ করেছিল। মেরি বুঝতে পেরেছিলেন যে এটি যে বস্তুগুলি বৃদ্ধি পেয়েছিল তা নয়, বরং সে হ্রাস পেয়েছিল। হঠাৎ তার সেনাবাহিনী নিয়ে মাউস কিং অবাক হওয়া মেয়েটির চোখের সামনে উপস্থিত হল। মেরি খুব ভীতু হয়ে পালাতে চাইলেন, কিন্তু বিশাল ইঁদুর তাকে থামিয়ে দিয়েছিল এবং তারপরে একটি অলৌকিক ঘটনা ঘটল। নিউট্র্যাকার তার পায়ে ঝাঁপিয়ে পড়ে মেয়েটিকে ধরল। তারা তৎক্ষণাৎ বইয়ের শেলফে গাছটি উপরে উঠেছিল এবং এটি ফ্রেডজের খেলনাগুলিতে পড়ছে। চীনের সৈন্যদের পুরো সংগ্রহ ছিল। নিউট্র্যাকার সাহায্যের জন্য ডেকেছিল। সৈন্যরা সঙ্গে সঙ্গে তাদের পায়ে ঝাঁপিয়ে পড়ে তার পিছনে দৌড়ে গেল। নটক্র্যাকার সেনাবাহিনীর কমান্ড গ্রহণ করলেন এবং সৈন্যরা মাউস রাজার সেনাবাহিনীর সাথে লড়াই করতে লাগলো। খেলনা এবং ইঁদুরগুলির মধ্যে লড়াই ছিল মারাত্মক, তবে দুর্ভাগ্যক্রমে অনেকগুলি ইঁদুর ছিল এবং নিউট্র্যাকার বাহিনী পরাজয়ের শিকার হতে শুরু করে। মেরি এটি দেখে তার লুকানোর জায়গা থেকে দৌড়ে গেল। সে তার জুতোটি মাউস কিংয়ের দিকে ছুঁড়ে মারল এবং তাকে সরাসরি মাথায় আঘাত করল এবং সে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেল। বাকি ইঁদুররা বুঝতে পেরেছিল যে যুদ্ধটি হেরে গেছে এবং সমস্ত দিক থেকে পালিয়ে গেছে। মেরি ছুটে গিয়েছিলেন নটক্র্যাকারের কাছে, তবে তিনি অচেতন হয়ে পড়েছিলেন কারণ মাউস কিং তাকে খারাপভাবে আহত করেছিলেন। মেয়েটি ভেবেছিল যে সে মারা গেছে এবং কাঁদতে শুরু করে এবং হঠাৎ মেরির পিছনে একটি সুন্দর পরী হাজির। সে মেয়েটিকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে। তার লাঠির একটি তরঙ্গ দিয়ে তিনি নিউট্র্যাকারকে পুনরুদ্ধার করলেন। তার দণ্ডের দ্বিতীয় তরঙ্গ দিয়ে পরী সৈনিকটিকে একটি সুদর্শন রাজপুত্রে পরিণত করেছিল। মেরি এবং নটক্র্যাকার একে অপরের দিকে প্রেমময় চোখে তাকিয়েছিল এবং তাদের চোখ বন্ধ করতে পারেনি। তৃতীয়বারের মতো তার লাঠির ওয়েভল নিয়ে পরী প্রেমিক যুগলকে মিষ্টির রাজ্যে নিয়ে গিয়েছিল। সেখানকার গাছগুলি মিছরি দিয়ে তৈরি হয়েছিল এবং ফুলগুলি মার্বেল দিয়ে তৈরি হয়েছিল। এটি একটি দুর্দান্ত জায়গা ছিল। মরিয়ম আনন্দে এক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করল এবং হঠাৎ তিনি তার মায়ের কণ্ঠস্বর শুনতে পেলেন, যিনি তাকে নাম দিয়ে ডাকেন। চোখ খুলতেই মেয়েটি তার মাকে দেখেছিল, যে তাকে বিভ্রান্তিতে দেখছিল। মেরিও বুঝতে পারছিল না কি হচ্ছে। মেয়েটি তার দুর্দান্ত যাত্রার কথা জানিয়েছিল, তবে তার মা কেবল মিষ্টি হাসলেন। তারপরে মেরি তার বাহুতে পিউটার নিউট্র্যাকারকে দেখতে পেলেন এবং তারপরে তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি সারা রাত ধরে গাছের নিচে শুয়েছিলেন এবং তার যা কিছু ঘটেছিল তা কেবল একটি প্রাণবন্ত স্বপ্ন। কয়েক বছর পরে তাদের গডফাদারের ভাতিজা মেরি এবং ফ্রেডকে দেখতে এসেছিল। ঘরে এন্টার করতেই মেয়েটি প্রায় অবাক হয়ে মেঝেতে পড়ে গেল। ছেলেটি দুটি ফোঁটা জলের মতো নটক্র্যাকারের মতো লাগছিল। তিনি প্রথম দর্শনেও মেরিকে পছন্দ করেছিলেন। কিছু সময়ের পরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয় এবং মিষ্টির জাদু রাজ্যের চেয়ে খারাপ আর বাঁচেনি।